জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নিউ ইয়র্কে পৌঁছাতে শুরু করেছেন বিশ্ব নেতারা। ডক্টর ইউনূস থাকায় এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় নয়াদিল্লি, জানালেন বিএনপি মহাসচিব। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। বিএনপি পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান। বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী সহ 2 জনকে হত্যা, কুপিয়ে আরেকজনের হাত বিচ্ছিন্ন করে দিল দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খুন। সিলেটের কোম্পানিগঞ্জ গোয়াইনঘাটে হরিলুট, 5 আগস্টের পর দখলে নেওয়া হয় সরকারি বেসরকারি বিপুল সম্পদ। স্থানীয় বিএনপি নেতা জড়িত অভিযোগ এলাকাবাসী। বিএনপি শীর্ষস্থানীয় বেশি না 2-3টা পরিবারের নেতৃত্বে এগুলো হয়েছে। জেলা তো চলে গেছে, তখন তো বিএনপির লোক, ওরা তো আসলে বিএনপির লোক। বিএনপি করে বিভিন্ন দুষ্কৃতিকারী কর্তৃক আমাদের পাথরগুলো লুট হয়েছে, দিনে রাতে 24 ঘন্টায় লুট হয়েছে। ওয়্যার হাউসটার মানে দরজা জানালা ভেতরে যা ছিল সেগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। রাজধানীতে যান চলাচলে বিশৃঙ্খল অবস্থা। আগের মতো নিয়ম মানছেন না কেউই। বেড়েছে যানজট, ভোগান্তি। 30 থেকে 40 মিনিট লাগার কথা, সেখানে হচ্ছে 1-1.5 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। আসাদ গেট থেকে ফার্মগেট আসতে লাগছে 1 ঘন্টা। জানি না এখনো কত সময় লাগবে, তবে নর্মালি হচ্ছে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা। লোকাল গাড়িগুলো জাম করে দিচ্ছে, আমরা ওদের পিছিয়ে দাঁড়াই আছি। 24 ঘন্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু, 4 জনই ঢাকার বাসিন্দা, বাকি 2 জন চট্টগ্রাম ও বরিশালের। মেহেরপুরে রোগী বাড়লেও কার্যকরী পদক্ষেপ নেই প্রতিরোধের। মাথায় যন্ত্রণা, চোখের সাইডে যন্ত্রণা, গা ব্যথা, মাজায় যন্ত্রণা। হসপিটাল থেকে খালি ক্যাপসুল ও বড়িগুলাই দিচ্ছে। যেহেতু আমাদের এখানে এবছরও কোনো মৃত্যু নাই এবং গত বছরও কোনো মৃত্যু ছিল না, কাজেই ভয়াবহ বলা যাবে না, তবে সংক্রমণের হারটা একটু বেশি। সহায়তা পেল গণঅভ্যুত্থানে আহত 3 জন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারের কাছে 1 লাখ টাকার চেক হস্তান্তর। বন্যার পানি কমার সাথে সাথে সুনামগঞ্জের 11টি স্থানে তীব্র নদী ভাঙন, শতাধিক বসতবাড়ি, ফসলি জমি বিলীন। নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৯তম আসরে। যুদ্ধ, সংঘাত, বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনৈতিক সংকট, নানা বিষয়ে আলোচনা শেষে সমাধানের পথও বের করার চেষ্টা করবেন বিশ্ব নেতারা। তবে অন্যান্য বছরের চেয়ে এবার ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে বিশ্ব নেতাদের মিলন মেলা, যেখানে রাজনৈতিক সংকট, বিশ্ব অস্থিরতা, অর্থনৈতিক মন্দার নানা বিষয়ের সমাধানে চলবে বাকবিতণ্ডা। সেখানে অংশ নেবেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রধানরা। ভেতরে সমাধানের আলোচনা চললেও বিভিন্ন দেশের নাগরিকরা সদর দপ্তরের সামনে চালিয়ে যাচ্ছেন প্রতিবাদও। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন তিনি। অনেকেই বলছি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যেভাবেই পরিচিত হোক না কেন, একটি সরকার যখন থাকে তখন তার প্রয়োজন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতার ব্যাপারটি, সেটি কিন্তু এবার অর্জন হওয়ার অনেক বেশি সম্ভাবনা। তার কারণটা হচ্ছে যে ইমেজের সাথে অর্জনের একটা ব্যাপার জড়িত থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বৈঠকে বাংলাদেশের নানা সমস্যার সমাধানের পথ বের হতে পারে। বাংলাদেশের কোন সরকার প্রধান যুক্তরাষ্ট্রের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের সদর দপ্তরে। এইটাকে পলিটিক্যালি ইম্প্যাক্ট তার যতটুকু, তার চেয়ে বিশ্বব্যাপী
বাংলাদেশের ইমেজ, বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং ডক্টর ইউনূসের যে সারা বিশ্বব্যাপী পরিচিতি, সবগুলো একটা ইম্প্যাক্ট কাজ করছে। যে একটি রেভলিউশনের মাধ্যমে এই সরকারটি ক্ষমতায় আসছে, গণবিপ্লবের মাধ্যমে, এবং এটার কোন নির্বাচনের মাধ্যমে আসে না। এবার তারপরেও জো বাইডেনের সাথে তার যে বৈঠক, এই বৈঠক থেকে সবচেয়ে যারা ডিপ্লোম্যাটিক পর্যবেক্ষক আছে, কূটনৈতিক পর্যবেক্ষক মহল যারা আছে, তারা এটিকে সবচেয়ে তাৎপর্যময় বলে মনে করছেন। মূল অধিবেশনের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের একদিন পর আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসছেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যা গত ৩০ বছরে কোনো বাংলাদেশের সরকার প্রধানের সাথে আমেরিকার সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে, যার মাধ্যমে ভারতের সাথে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, সেটির একটি সুন্দর সমাধান বেরিয়ে আসতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে দ্য সামিট ফর দ্য ফিউচারে যোগ দিতে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছেছেন ১৫০রও বেশি দেশের প্রতিনিধিরা। 2 দিন ব্যাপী এই সামিটে রোববার ছিল প্রথম দিন। সামিট শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বক্তব্যে তিনি জোর দিয়েছেন বৈশ্বিক সহায়তা ও বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার উপর। সামিটের প্রথম দিন আলোচনা চলছে 3টি বিষয়ের উপর, যেখানে রয়েছে ভবিষ্যতের জন্য একটি কার্যকরী চুক্তি করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিবৃতি দেয়া এবং বিশ্বব্যাপী একটি ডিজিটাল কম্প্যাক্ট। এই 3টি বিষয়। 21 শতকের প্রতিবন্ধকতা দূর করতে 21 শতকের উপযোগী সমাধানই প্রয়োজন। আমাদের এমন এক ফ্রেমওয়ার্কের আওতায় কাজ করতে হবে যেখানে থাকবে সকল দেশের সমান অংশীদারিত্ব। বৈশ্বিক সহযোগিতা ও কার্যকর বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার উপর আমাদের আরও কাজ করতে হবে। এই অধিবেশনে আমি আশা করব এমন কিছু সংশোধন ও পরিবর্তন আসুক যা জাতিসংঘের মিশনকে কার্যকরী করতে সহায়তা করবে। জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নিউ ইয়র্ক। 140টির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ উচ্চ পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন এবারের অধিবেশনে। তাদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সদর দপ্তরেই স্থাপন করা হয়েছে 1400 অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। দেয়াল জুড়ে টিভি স্ক্রিন, সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও পর্যবেক্ষণ করছেন জাতিসংঘ সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসের সদস্যরা। বিশেষ এই কক্ষটি পরিচিত ব্রেইন সেন্টার নামে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার শুরু হতে যাচ্ছে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে সাধারণ বিতর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও সাধারণ বিতর্ককে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব তথ্য প্রথমে ব্রেইন সেন্টারে আসে, আমরা সেগুলোকে বিশ্লেষণ করি এবং এখান থেকেই বন্টন করি। নজরদারির জন্য আমরা অনেকাংশে স্থানীয় বিভিন্ন নিরাপত্তা সংস্থার উপর নির্ভরশীল। পর্যবেক্ষণে তারা আমাদের সাহায্য করে। প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের ক্যামেরা রয়েছে। বিশেষ বিশেষ সময়ে বিভিন্ন দেশ হতে আগত 22,000 কূটনীতিক এবং আরও 22,000 অন্যান্য সদস্যদের ওপর আমাদের একই সাথে নজর রাখতে হয়। এটিকে আমরা জয়েন্ট অপারেশন সেন্টারও বলে থাকি। জাতিসংঘের অধিবেশনে নিরাপত্তা নিশ্চিত করা খুবই জটিল প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে এখান থেকেই আমরা যোগাযোগ, দায়িত্ব বন্টন এবং নিরাপত্তাজনিত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি। শুধুমাত্র জাতিসংঘের সদর দপ্তরেই রয়েছে 1400 অত্যাধুনিক লাইভ সিসিটিভি ক্যামেরা। অনুপ্রবেশকারীদের ঠেকাতে রয়েছে আধুনিক ডোর অ্যালার্ম। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বেজে উঠবে জরুরি সংকেত। ম্যানহাটন সহ আশেপাশের এলাকাগুলোতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। 1400 ক্যামেরা একসাথে মনিটর করা সম্ভব না। এজন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা যে কোনো কিছু তাদের নজরে পড়লে আমাদের সেটা জানানো হয়। পরে আমরা নির্দিষ্ট ক্যামেরায় তার খোঁজ করি। জাতিসংঘের সবচেয়ে বড় এই বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসছেন 140-এর বেশি দেশের প্রতিনিধি। শুক্রবার সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
ভারতের সঙ্গে দূরত্ব কমছে বিএনপির। গতকাল বিএনপি নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরও জোরদার করা যায় সেসব ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে। 8 বছরেরও বেশি সময় পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারতীয় কোনো হাই কমিশনার। বিকেল 4টা থেকে শুরু করে প্রায় ঘণ্টাখানেক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় কূটনীতিকরা। হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যার সমাধান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় নয়াদিল্লি। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এদের পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। প্রেস ব্রিফিং এর পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি বিএনপি মহাসচিব। নো কোশ্চেনস প্লিজ, নো কোশ্চেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় হত্যা সহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাগর তালুকদার সহ 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরেকজনকে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এক হাত। রোববার রাতে শাহজাহানপুর উপজেলার ছোট মণ্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 2 সহযোগী স্বপন ও মুক্তারকে নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিলেন সাগর। ছোট মণ্ডলপাড়া এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। মারা যান সাগর ও স্বপন। গুরুতর আহত মুক্তারের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহত স্বপনও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পুলিশ জানায়, 2008 সালে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত হয় সাগর। গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। তার বিরুদ্ধে 3টি হত্যা সহ 17টিরও বেশি মামলা রয়েছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয় সাগর। পূর্বশত্রুতার জের ধরেই জোড়া খুনের ঘটনা ধারণা পুলিশের। যেহেতু এরা একজন শিশু সন্ত্রাসী, যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রুতার জের ধরেই এইরকম ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি। এদিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের 5পাড়া 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে তার বাড়িতে হামলা হয়। দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে নূর আলমকে। এ সময় বাধা দিতে গেলে মারধর করা হয় তার স্ত্রী সন্তানকেও। নূর আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই নূর আলমকে হত্যা করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় কাটাখালী মোড়ে সুশীল কুমার সরকারের উপর হামলা হয়। কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদর কমপ্লেক্সে নেয়। পরে সুশীলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বিরুদ্ধে হত্যাসহ 5টি মামলা রয়েছে। পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে সুশীলকে হত্যা করা হয়েছে। 5 আগস্ট সরকার পতনের পর সরকারি বেসরকারি সম্পদ লুটপাটের স্বর্গরাজ্য ছিল সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট। সাদা পাথর ও জাফলং পর্যটন এলাকা থেকেই লুটে নেওয়া হয় 150 কোটি টাকার পাথর। এছাড়া লুট হয়েছে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর, তামাবিল, কাস্টমস গুদাম, ব্যক্তি মালিকানার রিসোর্ট, আরও বহু ব্যবসা প্রতিষ্ঠান। কারা জড়িত ছিল এসব লুটে? স্থানীয়দের মতে, একটি দলের নেতাদের ইন্ধনই হয়েছে এসব।
আওয়ামী লীগ সরকারের আমলেই ভোলাগঞ্জের মূল সড়কের দুই পাশে কয়েকশো বিঘা সরকারি সম্পত্তি দখলে নেয় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। ভাড়া দিয়ে পকেটে পুরেছেন কয়েক কোটি টাকা। গত 2 বছরে এসব জমি উদ্ধার করে শুরু হয়েছিল স্থলবন্দর আর পর্যটনের 2টি প্রকল্প। 5 আগস্ট সরকার পতনের দিনই এই 2 প্রকল্পেই চলে হরিলুট। 6 তারিখে শুনতে বললাম যে কিছু লোকজন এসে এটা ভাঙ্গাচোরা করে আগুন নাগু ধরাই দিছে। তাই ওই যে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলেন তাহলে সেটা আনুমানিক 6-7 কোটি টাকা আমার নিজেরই হবে। প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো সরকারের আছে, যে আমাদের পোর্টে নিয়ে আসলো, এটা রাস্তায় হয় নাই বা ঠিকাদারের এলাকায় হয় নাই। ঠিকাদারের যে প্রেমিস, তার যে আঙিনা ঠিকাদার যেখানে রাখে সেখানে কিন্তু আগুন ধরা নাই। সাদাপাথর পর্যটন এলাকা থেকেই লুটপাটকারীরা নিয়ে যায় প্রায় 1.5 কোটি টাকার সরকারি পাথর। ভাঙচুর করা হয় ব্যক্তিগত স্থাপনা আর পুলিশ ফাঁড়ি। সাদাপাথর রিসোর্টে চলে ধ্বংসলীলা আর লুটপাট। এই এলাকারই বিএনপি শীর্ষস্থানীয় উপজেলা বিএনপি বা যুবদলের শীর্ষস্থানীয় কয়েকজনের নেতৃত্বে, বেশি না 2-3টা পরিবারের নেতৃত্বে এগুলা হয়েছে। জেলা তো চলে গেছে, তখন তো বিএনপির লোক, ওরা তো আসলে বিএনপির লোক। বিএনপি করে বিচার তো অবশ্যই আমি চাই। আমার এই সম্পদ তো আমার না, এই সম্পদটা দেশের সম্পদ। পর্যটন স্পট থেকে আমাদের এখানে প্রচুর পাথর ছিল এবং বিভিন্ন দুষ্কৃতিকারী কর্তৃক আমাদের পাথরগুলো লুট হয়েছে। দিনে রাতে 24 ঘন্টায় লুট হয়েছে। 2 প্রকল্পের প্রায় 50 বিঘা সরকারি জমি দখলমুক্ত করা হয়েছিল উপজেলা বিএনপির সভাপতির কবল থেকে। জমি ফের দখলে নিলেও লুটপাটের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এই নেতা। পর্যটনে স্থলবন্দরে এসে দেখছি যে মানুষের লুটপাট করছে, এগুলো তো সব লেবার টাইপের মানুষ, সাধারণ মানুষ এগুলো করছে। সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে লুটপাট হয়েছে সবচেয়ে বেশি। সরকারি হিসাবে শুধু পাথর লুট হয়েছে 100 কোটি টাকার। বিকালে মহড়া আর রাতভর তামাবিল কাস্টমস গুদামে থাকা কয়েক কোটি টাকার পণ্য লুটে নেয় দুষ্কৃতিকারীরা। পাথরের যে স্টক ছিল সেখান থেকে ব্যাপক লুটপাট হয়েছে। আমরা সামগ্রিক পরিস্থিতি সম্বন্ধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একেবারে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে নাই বলতে নাই। ইনফ্যাক্ট যে গোডাউনটা ছিল, ওয়্যার হাউসটা ছিল, সেই ওয়্যার হাউসটার মানে দরজা জানালা ভেতরে যা ছিল সেগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। লুটপাট, ভাঙচুর আর অগ্নিসংযোগ হয়েছে ব্যক্তিগত স্থাপনাতেও। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এসব হামলার ঘটনায় 1.5 মাসেও থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। রাজধানীর রাস্তায় দিনের বেলায়ও চলছে দূরপাল্লার বাস। রাস্তায় দেদারসে চলছে ব্যাটারি চালিত রিক্সা। তার উপর সড়কের খানাখন্দেও তৈরি হচ্ছে যানজট। ট্রাফিক পুলিশ থেকেও নেই, কেউ অবশ্য আগের মতো মানছেও না পুলিশের নির্দেশ। রাজধানীর যানজটের নতুন এই কারণগুলো খুঁজে বের করেছেন সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন তানভীর মোর্শেদ ও নাহিদ হোসেন। অফিস ছুটি হয় বিকেলে, সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললেও মোড়ে মোড়ে ঠায় দাঁড়িয়ে যানবাহন। বুধবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ের চিত্র এটি। আটকে থাকা যানবাহনের আরোহীদের জানার উপায়ই নেই কখন পৌঁছাবেন গন্তব্যে। রাত পেরিয়ে সকাল, পরদিন কাজে বেরিয়ে আবারও সেই যানজট। মোহাম্মদপুর থেকে রওনা দিয়ে বাড়িধারার দিকে যাচ্ছেন বেসরকারি চাকরিজীবী প্রিয়াঙ্কা। বিজয় সরণি আসতেই চলে গেছে 1.5 ঘন্টা। নর্মালি 30 থেকে 40 মিনিট লাগার কথা, সেখানে 1-1.5 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। এমন অনেকেই আছেন হুট করে যানজট বেড়ে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না। আসাদ গেট থেকে ফার্মগেট আসতে লাগছে 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টা লাগছে। জানি না এখনো কত সময় লাগবে, তবে নর্মালি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা। এত যানজটের কি কারণ? পুরো রাস্তা জুড়ে দিনের বেলাতেও চলছে দূরপাল্লার বাস। 1 কিলোমিটার রাস্তায় প্রতি 10 মিনিটে এমন বাস অন্তত 12টি। যানজটটা কম থাকতে পুলিশগুলো ক্লিয়ার করে দিতে, পুলিশের সবাই ভয় পাইতো। এখন ওই জিনিসটা নাই, লোকাল গাড়িগুলো জাম করে দিচ্ছে, আমরা ওদের পিছিয়ে দাঁড়াই আছি। পুরো অর্ডার দিয়ে দিল নজর থেকে। এসি গাড়ি দিনের বেলা ঢুকতে পারতো না, নন এসি গাড়ি ঢুকতো। এখন ঢুকতে পারতো যে সকালে গেছে দিক দিয়ে 2-3টা গাড়ি। মূল রাস্তায় দেদারসে উঠে পড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতি মোড়ে মোড়ে সংযোগ সড়কের মুখগুলো আটকে পড়ছে এই রিকশার কারণে। রাস্তার মাঝেও যেখানে সেখানে ঘুরছে রিকশা, আটকে পড়ছে অন্যান্য যানবাহন। পুলিশ আছে বলার মতো? আগে জরিমানা রেকার করতো 600 টাকা, এখন তো রেকার নাই, 600 টাকা নাই। পুলিশেরও মানে না অটোওয়ালা, মানুষও মানে না। আবেগের ব্যবস্থা নাই যে অটো রিক্সা এখানে আসার সাহস পাচ্ছে না, হলে গলির ভিতরে থাকার কথা। দেখেন সারা রাস্তা একটাও ট্রাফিক নাই।
রাজধানীর প্রগতি সরণি থেকে রামপুরার রাস্তায় বিশৃঙ্খলা সবচেয়ে বেশি। এক মেরুলবাড্ডা মোড়ের চিত্র এটি। রাস্তার ব্যবহার এখানে যেমন খুশি তেমন। কেউ মাঝপথে দাঁড়িয়ে এমন মালামাল লোড করছে, বেশিরভাগ রিক্সা ঢুকে পড়ছে উল্টা পথে। তাছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা তো এখন যেখানে খুশি সেখানেই চলছে। প্রগতি সরণির এই রাস্তায় সবসময় একজন করে পুলিশ সার্জেন্ট থাকতই। 5 আগস্টের পর এখানে আর কোনো পুলিশি যে পাহারা অথবা নজরদারি সেটি না থাকায় এখন যাচ্ছে তাই অবস্থা মানুষের মধ্যে। যাচ্ছে তাই চলায় ঘটছে দুর্ঘটনা, তাৎক্ষণিক লেগে যাচ্ছে বাকবিতণ্ডা, সমাধান করার যেন কেউ নেই। উনি গাড়ি আমাদের চালাই দিয়ে আপনার সামনে আগায় নিয়ে চলে গেছে, তখন আমি হাত দিয়ে পারি। রাস্তায় এই ধরনের ঘটনাগুলো যখন আগে ঘটতো তখন তাৎক্ষণিকভাবে এর বিচার করত ট্রাফিক পুলিশ, কিন্তু রাস্তায় এখন ট্রাফিক পুলিশের দেখা নেই। তাই যে যার মতো আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং অন্যরাও এসে বিচার করছে। ততক্ষণে পেছনে লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। রাস্তায় পুলিশ থেকেও নেই। কোনো পয়েন্টে দেখা যাচ্ছে তাদের নির্দেশ কেউ মানছে না। যেখানে দাঁড়াতে মানা পুলিশের সামনেই সেখানে দাঁড়াচ্ছে বাস। কথা শুনেন না? হ্যাঁ শুনি তো। শুনেন, ওই যে ওখান থেকে ইশারা দিচ্ছে, বারবার চলে যেতে বলছে, তারপরও দাঁড়িয়ে আছে। পিছে গাড়ি নেই তো এর লেগে বললাম। আরে শুনে না তো কথাবার্তা এগুলো, মামলা টামলা নাই। তারপরে আপনার কোনো কিছু ওই অফিসে আমাদের ফোর্সও কম, ফোর্স আমরা এখানে আমি একজন ডিউটি করতেছি। 5 আগস্টের পর রাস্তায় ট্রাফিকের কাজ করেছিল শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলছেন পুলিশের ভীতির আসলে কোনো কারণ নেই। আপনারা যদি সঠিকভাবে মামলা দেন, আপনাদের উপরে কারো ক্ষমতা নেই আপনাদের উপরে চড়াও হওয়ার, কারণ আপনারা সঠিক পথে আছেন। পাবলিকেরও ঝামেলা আছে, পাবলিকরাও উল্টাপাল্টা চলাফেরা করতেছে। এছাড়াও একই পথে চলছে পাতাল মেট্রো রেলের কাজ। রাস্তার অর্ধেক বন্ধ সে কাজে। সরু পথে যান চলে ধীর গতিতে, ততক্ষণে পেছনে তৈরি হয় লম্বা লাইন। এর বাইরে টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রাস্তা, মেরামত হয়নি বলে বেড়েছে খানাখন্দ। সেসব পথেও যান চলছে ধীর গতিতে। 5 আগস্টের পর টানা কয়েকদিন বেশ শক্তপোক্তভাবে এই ট্রাফিক ব্যবস্থাপনার কাজগুলো করেছিল শিক্ষার্থীরা। এরপর দায়িত্বে এসেছে পুলিশ। সংখ্যায় তারা যেমন এখনও সীমিত, তেমনি কর্মকাণ্ডও রয়ে গেছে সীমিত। যানজট নিয়ন্ত্রণ তথা রাস্তার শৃঙ্খলা রক্ষায় পুলিশের যে কত বড় ভূমিকা তা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই যানজট নিরসনে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। এখন দেখার অপেক্ষা কি করে অন্তর্বর্তীকালীন সরকার। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। শ্রম সংস্কার ও ম্যানগ্রোভ গবেষণায় ডেনমার্কের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রম সংস্কার প্রয়োজন। ম্যানগ্রোভ নিয়ে ডেনমার্ক বাংলাদেশ যৌথ গবেষণার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষের উচিত ম্যানগ্রোভে বিনিয়োগ করা। এটি ঝড়ের হাত থেকে দেশকে রক্ষা করে। বিপ্লবের সময় গুলিবিদ্ধ কয়েকজন গুরুতর আহত ব্যক্তির চিকিৎসায় ডেনমার্কের সহায়তাও চান প্রধান উপদেষ্টা। এমপি পদে প্রভাব খাটিয়ে ভূমি দখল ও বিপুল অর্থের মালিক হওয়ায় ছিল কুমিল্লা সদর আসনের এমপি বাহারের নেশা। গড়ে তুলেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার হাত থেকে ছাড় পায়নি নিজ দলের লোকজনও। তবে হঠাৎ হাজার কোটি টাকার সম্পদ অর্জন দেখেও নীরব দুর্নীতি দমন কমিশন। ঢেলে সাজাবার তাগিদ সচেতন মহলের। কুমিল্লার মনোহরপুরের ব্যবসায়ী রাশেদুল হাসান রাসেল, সাবেক এমপি বাহারের নজর পড়েছিল শহরের প্রাণকেন্দ্র রাসেলের পৈতৃক এই দোকানগুলোর উপর। নামমাত্র দামে হস্তান্তরে রাজি না হওয়ায় বাহারের রোষানলে পড়তে হয় তাকে। পালিয়ে বেড়াতে হয়েছে 6টি বছর। আমার রিজিক, আমার চাচার রিজিক, আমার এনে স্টাফ কাজ করতো 12-13 জন 14 জন। আমি 4টা আন্তর্জাতিক মেলার উদ্যোগ নিয়েছিলাম। এনে আমি প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা ইনভেস্ট করছি। আমার সবগুলা ভিতরে রাখিয়া আমার তালা দিয়ে দেওয়া হয়েছে। আমার মামলা হামলা হয়রানি, আমি 6-7 বছর কুমিল্লাতে আসতে পারিনি। উনি চাইছিল জায়গাটা দিলে বিল্ডিং এর সাথে অ্যাটাচড করার জন্য, কিন্তু ওরা যখন জায়গাটা দেয় নাই তখন ওদেরকে কোণঠাসা করে রাখছে, যাতে করে ব্যবসা বাণিজ্য না করতে পারে, দোকান খুলতে না পারে। বাহারের হাত থেকে রেহাই পায়নি নিজ দলের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের সাবেক নেতা আফজল খান প্রতিষ্ঠিত মডার্ন স্কুল 2015 সালে দখলে নেন তিনি। আওয়ামী লীগের এমপি হিসাবে এটার ক্ষমতার অপব্যবহার করে
একটা নামে মাত্র তদন্ত দিয়ে এই বন্ধের মধ্যেই আমার মা হেডমিস্টার ছিলেন, ওনাকে বাতিল করে দিল, নিজে একটা কমিটি করে আনলো, করে এইটা দখল করে নিল। কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার ২০০৮ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। স্থানীয়দের অভিযোগ, সে সময় ঋণের দায়ে মনোনয়ন বাতিল হতে বসা বাহারই দেড় যুগের ব্যবধানে শত শত কোটি টাকার মালিক। ছিল নিজস্ব সন্ত্রাসী বাহিনী, প্রতিবাদ করলেই নেমে আসত অকথ্য নির্যাতন আর অত্যাচার। 2015 সালের 15 জানুয়ারি কান্দিরপাড় আমাকে অতর্কিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়, এবং এই আকম বাহাউদ্দিন বাহার তিনি কোনো নিউজ করতে কোনো সাংবাদিককে দেয় নাই। আমি তো রাজনৈতিক লোক না, অন্যান্য দলের প্রতি ওরা দোষারোপ করার জন্য ওরা তেতাত্তরের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড এখনও চালা যাচ্ছে, এই জন্য মানুষ এখনও ভয় পায়। উনি কুমিল্লায় ফিরে আসতে পারবে না, এই জিনিসটা মানুষ বিশ্বাস করে না, কারণ ওনার যে পেতাত্তারা ওরা তো বিভিন্ন পাড়া মহল্লায় এখনো রয়ে গেছে। উনি একটি মার্কেট করেছে সোনালী টাওয়ার, এখানেও উনি আমাদের জাতীয় পার্টির একজন প্রয়াত নেতা, তার জায়গা দখল করেছে, হিন্দুদের জায়গা দখল করেছে। ক্ষমতার অপব্যবহার করে নিজের মেয়েকে বানিয়েছিলেন সিটি কর্পোরেশনের মেয়র। বাপ বেটির অপশাসনে অতিষ্ঠ নগরবাসী। জেলা মহানগর সহ দলীয় হোক কিংবা প্রশাসন, সবখানেই বাহার পরিবারের দখল। নগর পরিবহন, ফুটপাত, ইজি বাইক, গার্মেন্টস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবই বাহার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এই চক্র কাজে লাগিয়ে সাবেক এই জনপ্রতিনিধি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ সব সরকারি অফিস ছিল বাহারের দখলে। এসব প্রতিষ্ঠানের আধিপত্য বজায় রাখতে 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি। সচেতন নাগরিকদের অভিযোগ, দুদকের খাতায় নাম উঠলেও যারা তদন্ত করবেন সেই কর্মকর্তারাই নির্বাচনের প্রচারে বাহারের পক্ষে অংশ নিয়েছিলেন। আমি ধরেন জিজ্ঞেস করলাম পাশে, আপনি ডিডি সাহেব না বা এডি না উপপরিচালক বাড়ি, উনি বলেছে আর আমি কি জানি মতিয়া চৌধুরীর ভাগিনা। মানে ওরা এটা পছন্দ করতো, ওরা ডাইরেক্ট আমি দেখছি যে রাজনৈতিক ভোটের সময় ক্যাম্পিং করতো। তো ওদের থেকে তো আর আশা করা যায় না, কারণ ওরা আওয়ামী লীগের ভোটের ক্যাম্পিং করতো, আর এখন ওদেরকে তো দুর্নীতি খুঁজতে হবে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের। তো এই সেট আপ দিয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান হবে বলে আমার মনে হয় না। এগুলো কিন্তু আমার টাকা, আপনার টাকা, এই টাকাগুলি কিন্তু তারা অবৈধভাবে সম্পদগুলি তারা নিজেরা অর্জন করেছেন, আমার টাকা নিয়ে, আপনার টাকা নিয়ে। এই অবৈধ অর্জনগুলিকে উদ্ধার করতে হবে। 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আকম বাহাউদ্দিন বাহার। আমিন বাবু, যমুনা নিউজ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত 3 জনকে 1 লাখ টাকা করে সহায়তার চেক পৌঁছে দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রোববার রাতে সিএমএইচ হাসপাতালে তাদের পরিবারের কাছে এই চেক দেওয়া হয়। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, তালিকা অনুযায়ী দেশব্যাপী অনুদান দেওয়া হবে। সঠিকভাবে যাচাই বাছাই করে সহায়তা পৌঁছে দেওয়াই ফাউন্ডেশনের মূল চ্যালেঞ্জ বলে জানান সেক্রেটারি মীর মাহবুব রহমান স্নিগ্ধ। অসংখ্য স্পিন্ডার প্রায় 300-এর উপরে আমার মাথার ভিতরে এখনো আছে, আমার চোখের ভিতরে এখনো পর্যন্ত 2টা বুলেট আছে। এভাবেই 4 আগস্টের সেই বিভীষিকাময় ভয়াবহ দিনের অভিজ্ঞতা জানাচ্ছিলেন ফেনীর সাকিব। পুলিশের ছররা গুলিতে সেদিন ঝাঁঝরা হয়ে যায় তার মাথা। গুলিতে হারিয়ে ফেলেছেন বাম চোখের দৃষ্টিশক্তিও। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এখন চিকিৎসাধীন সিএমএইচে। ফেনী সদর হাসপাতাল নেওয়া হয়, ওইখান থেকে আমাকে রাখে নাই। আমার অবস্থা এত খারাপ আছিল যে আমার ট্রিটমেন্ট করা ওইখানে সম্ভব হইতেছিল না। তারপর ওইখান থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। এই ব্লুগুলো বাইর করি, চিকিৎসা করি, আমার ছেলের সুস্থ করার প্রয়োজন। যদি দেশে যদি সুস্থ না করতে পারে তাহলে বাইরের দেশে নিয়ে এলে সুস্থ করবে। একই দিনে কারওয়ান বাজার মোড়ে পুলিশের গুলি ভেদ করে যায় সাব্বিরের চোখ। পৃথিবীর আলো চিরতরে নিভে যায় তার জন্য। আর টাঙ্গাইলের 9ম শ্রেণীর ছাত্র হিমেল গিয়েছিল তার বন্ধুদের বাঁচাতে। নিজ স্কুলেই গুলিতে 2 চোখ হারিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রাথমিকভাবে আহতদের তালিকার প্রথম পর্যায়ে 1 লাখ টাকা করে পেয়েছেন এই 3 জন। রোববার সিএমএইচে তাদের পরিবারের কাছে সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, এই চেক হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। সোমবার থেকে তালিকা অনুযায়ী দেশব্যাপী দেয়া হবে অনুদান। আন্তরিকতার কোনো ঘাটতি নেই, শুধু এটাকে মনে রাখতে হবে যে ইট ইজ অনলি দ্য বিগিনিং, এটা শুরু। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে শুরু করলাম, আগামীকাল থেকে দেশব্যাপী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু এটা শুরু হতে যাচ্ছে।
সঠিকভাবে তালিকা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়াই ফাউন্ডেশনের মূল চ্যালেঞ্জ বলে জানান সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ভেরিফিকেশন প্রসেস, যার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো যে যাকে আমরা টাকাটা দিচ্ছি তার আসলে নিড আছে কিনা বা সে আন্দোলনে আহত কিনা। পর্যায়ক্রমে সারা দেশে ১,৪২৩ জন শহীদ, আহত ২২,০০০, চিরতরে পঙ্গু ৫৮৭ জনকে দেয়া হবে এই অনুদান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ৯২৬ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৃত ৬ জনের মধ্যে ৪ জনই ঢাকার বাসিন্দা, বাকি ২ জন চট্টগ্রাম ও বরিশালের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩১ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৪,০৩৪ জন। মেহেরপুরে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জেলায় ১০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবা সামগ্রীর সংকট নেই। তবে ডেঙ্গু প্রতিরোধে জেলায় কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি এখনো। জ্বর, গা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে মেহেরপুরের হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। রক্ত পরীক্ষায় শনাক্ত হচ্ছে ডেঙ্গু। চলতি মাসে জেলার ৩ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত ১২৬ জন। সবচেয়ে ভয়াবহ অবস্থা গাংনী উপজেলায়। আগস্ট মাসে আক্রান্ত হয় ৬৬ জন। এখন পর্যন্ত উপজেলায় আক্রান্ত আছে ৭৯ জন। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় ভর্তি নিচ্ছেন চিকিৎসকরা। তবে হাসপাতালগুলোতে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড। মাথায় যন্ত্রণা, চোখের সাইডে যন্ত্রণা, গা ব্যথা, মাজায় যন্ত্রণা। তারপর আমি হাসপাতালে আসি, হাসপাতালে রক্ত পরীক্ষা করে আমার পজিটিভ আসে। আজ 5 দিন রয়েছে ভর্তি, ভালোই দিচ্ছে চিকিৎসা, তো এখন ভালো। হসপিটাল থেকে খালি ক্যাপসুল ও বড়িগুলাই দিচ্ছে, আর বাদ বাকি যেগুলো সেগুলো সবই আমাদের নিজেদের কিনা লাগছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনই বাড়ছে রোগী। গত বছরের তুলনায় গাংনীতে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। বাইরেও যাচ্ছে যেগুলো বেশি সিরিয়াস, এখানে কোনো কিছু সংকট নেই। ইদানিং আবার দেখা যাচ্ছে ডেঙ্গুর গতবারে যে ভয়াবহ রূপটা দেখেছিলাম সেরকম কিছুটা আসছে। ডেঙ্গুটা তো আসলে অক্টোবর মাস পর্যন্ত বেশি থাকে, তাহলে আমাদের আরও ১-১.৫ মাস ডেঙ্গুর ভয়াবহতা থাকতে পারে। জেলা সিভিল সার্জন জানান, আক্রান্ত রোগীদের হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ চলছে। যেহেতু আমাদের এখানে এবছরও কোনো মৃত্যু নাই এবং গত বছরও কোনো মৃত্যু ছিল না, কাজেই ভয়াবহ ওরকম বলা যাবে না, তবে সংক্রমণের হারটা একটু বেশি। রোগীদেরকে বিনামূল্যে আমাদের ল্যাবে হলো যে ডেঙ্গু চিকিৎসা প্রদান টেস্ট করা হয় এবং এই রোগীগুলিকে আমরা যে ভর্তি রাখতেছি, ভর্তির জন্য আমরা প্রয়োজনীয় ওষুধপত্র আমরা সরবরাহ করে থাকতেছি। এদিকে মশা নিধনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে রোববার। ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ইলিশ রপ্তানি ঘোষণার কোনো প্রভাব কি পড়েছে দরদামে? মাছের যোগান কেমন দেখছেন বাজারে, জানাবেন। সোহার, প্রতি বছরই কিন্তু দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে বা ভারতে ইলিশ রপ্তানি করা হয় এবং দেশে যে কয়টি ইলিশের মোকাম রয়েছে, দক্ষিণ অঞ্চলে 4 থেকে 5টি ইলিশ মোকাম রয়েছে এবং এই ইলিশ মোকামগুলোর মধ্যে অন্যতম একটি মোকাম হলো বরিশালের এই বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র। এবং প্রতি বছর ভারতে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয় তার একটি বড় অংশ এখান থেকে রপ্তানি হয়ে থাকে, বিগত বছরগুলিতে আমরা দেখেছি। তবে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা জানিয়েছেন যে রপ্তানির খবরও কিন্তু এরই মধ্যে আকার ভেদে প্রতি কেজি ইলিশে 50 থেকে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে মাছটি রপ্তানি করা হয় সেই আকারের মাছ খুবই কম। যদি প্রতিদিন 100 মণ মাছ এই মৎস্য অবতরণ কেন্দ্রে আসে, তার মধ্যে 60 থেকে 70 মণ মাছই আকারে ছোট এবং এই ছোট মাছগুলো আসলে রপ্তানি করা হয় না। এর ফলে যে বড় আকারের মাছগুলো রয়েছে 700 থেকে 900 গ্রাম বা 1 কেজি
ওজনের বা 1200 গ্রাম ওজনের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম বাড়ছে। এবং আজকের বাজার যদি বলি, সেখানে 1200 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা এবং 1 কেজি ওজনের যে মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা এবং যেটি এলসি মাছ রয়েছে, যেটি 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1550 টাকা। অর্থাৎ যেখানকার যারা ব্যবসা আছে তারা জানিয়েছে প্রতি কেজি ইলিশে এরই মধ্যে 100 থেকে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তারা বলছে যে এই মাছের দাম আরও বাড়তে পারে। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছে যে 3000 টন মাছ রপ্তানির অনুমতি দিলেও এখন পর্যন্ত কিন্তু মাছ রপ্তানি শুরু হয়নি। রপ্তানি শুরু হবে 26 তারিখ থেকে এবং তারা বলছেন যে আগামী মাসের 8 তারিখ পর্যন্ত তারা এই মাছ রপ্তানি করতে পারবে। সেক্ষেত্রে আসলে যে 3000 টন যে নির্ধারণ করা হয়েছে বা যে পরিমাণ মাছ রপ্তানি করতে পারবে বলে বলা হচ্ছে, সেটি আসলে পূরণ হবে কিনা এখানকার যারা ব্যবসা তারা সন্দেহ প্রকাশ করেছেন। সোহান। কাউসার, ধন্যবাদ আপনাকে। 3 দফা বন্যার পর পানি কমার সাথে সাথে সুনামগঞ্জে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে শতাধিক বসত বাড়ি, ফসলি জমি। জীবন ঝুঁকি নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। স্ত্রী সন্তানদের রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামের পুরুষ সদস্যরা। জেলার 11টি স্থানের 8 কিলোমিটার জায়গা ভাঙন কবলিত হিসেবে চিহ্নিত করলেও এখনও কাজ শুরু করেনি পাওবো। ওই জায়গাটা তো আমরা ঘর নদী ভাঙনে চলে গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। সুরমার ভাঙনে হয়েছেন গৃহহীন। সেই দুঃসহ স্মৃতির কথাই জানাচ্ছিলেন সুনামগঞ্জ সদরের সদরগড় গ্রামের মিজানুর রহমান। এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক। হুমকিতে আরও নানা স্থাপনা। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে অনেকের। শেষ সম্বল নিয়ে অনেকে চলে গেছেন অন্যত্র। আমাদের গ্রামের অবস্থা হচ্ছে এই বন্যা, এই গাঙ্গে দেন বাড়িঘর দর ভাঙ্গে যেতেছে, বাড়িঘর সবগুলো আমরা ভাঙ্গে গেছে। আর আমরা কোথায় যাই, আমরা কোথায় আমরা বসত বাড়ি কর্ম গিয়ে এখন আমরা নাতি নশা লইয়া দিন, আমরা ঘুমাই, আমরা রিক্সের উপরে ঘুমাই, আমরা রাত বইয়ের লাগি ঘুমাইতে পারি না। দফায় দফায় বন্যার পর কমছে পানি, তার সাথে দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। সেখান থেকে এক বছর হয়েছে আমি কেন আইছি, 1 বছরের ভিতরে কেন ব্যাঙ্গা মাসের ভিতরে গেছে কি ব্যাঙ্গা। যে নদীতে মালের কোনো অস্তিত্ব নাই, যেগুলা ডলে এসে পড়ছে ওই মালগুলো ওরা অবৈধভাবে উঠে নিছে। যে বাড়িঘরের সাপোর্টটা নিচের সাপোর্টটা ভেঙে ফেলাইছে। এখন যে জায়গায় আমরা আছি, রাতে ঘুমামো যে আমরা যারা পুরুষ লোক আছি এইখানের, আমরা রাতে ঘুমাই না। আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, যেমন পানি উন্নয়ন বোর্ড বা ডিসি মহোদয় বা যে সংসদ সদস্য যারা আছেন অনেকের সঙ্গে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারা বলে যে দেখতেছি বইলে এই পর্যন্ত প্রায় বিগত 20 বছর। এই যখন অবস্থা, তখন পানি উন্নয়ন বোর্ড অপেক্ষায় আছে বরাদ্দের। তারপরই শুরু হবে কাজ। 11টি স্থানে আমরা চিহ্নিত করেছি এবং এই চিহ্নিত করে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং তারা যদি আমাদেরকে এখানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়নের জন্য অনুমতি দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা জিও ব্যাগ দিয়ে এই স্থানগুলো জরুরি ভিত্তিতে আপৎকালীন কাজ বাস্তবায়ন করে নদী ভাঙনকে রক্ষা করব। পাশাপাশি আমাদের এই বছরের যে ওএনএম বাজেট রয়েছে সেখানেও অর্থ চাহিদা পূরণ করা হয়েছে। যদি এখানে অর্থ বরাদ্দ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এই স্থানগুলোতে প্রিকশনারি কাজ বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে জেলার 11টি স্থানের 8 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙন। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। একটি সেতুর অভাবে সীমাহীন ভোগান্তি চট্টগ্রামের চন্দ্রঘোনা উপজেলা ও আশপাশের কয়েক লাখ মানুষের। নদী পারাপারে ফেরি এখানে একমাত্র ভরসা। প্রতিনিয়ত যানজট দুর্ভোগের পাশাপাশি বর্ষা মৌসুমে বাড়ে দুর্ঘটনা। বিগত সময়ে কেবল নতুন সেতুর আশ্বাস দিলেও এর বাস্তবায়ন হয়নি। কর্ণফুলীর দুপাশে যানবাহনের দীর্ঘ সারি, ফেরির অপেক্ষায় শত শত গাড়ি। চট্টগ্রামের চন্দ্রঘোনা উপজেলার ফেরিঘাট এলাকার নিত্যদিনের চিত্র এটি। বর্ষায় দুর্ভোগ বাড়ে বহুগুণ, ডুবে যায় ফেরিঘাট, বন্ধ থাকে ফেরি চলাচল। এ সময় ঝুঁকি নিয়ে সাম্পানের নদী পারাপার করতে হয় অনেককে। রাতের বেলায় এখান থেকে ফেরিগুলো যদি পার করে দেয় ওই সময় পার হতে পারে না। তখন ওই কাপ্তা বাঁধের পানি ছাড়ে, এরপর জোয়ার আসলে প্রচুর পানি হয়ে যায়। পানির কারণে আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। পল্টন ডুবে যাওয়ার কারণে আমরা যাইতে পারি না।
দেখা গেছে একদম লিচু বাগান পর্যন্ত চলে যায়। বিভিন্ন সময় সেতু নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। দিবে দিবে শুনি, কিন্তু কেন কোন কারণে দেয় না জানি না। এখন তত্ত্বাবধায়ক সরকার একটা সরকাররা আছে, যদি দেয় এলাকার লোক উপকৃত হবে। পারাপার করতে অনেক কষ্ট হয়, ব্রিজটা হলে কিন্তু আমাদের অনেক 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 উপকার হয়। আর হাসান মাহমুদও চেষ্টা করে নাই, উবায়দুল কাদের 2 বার আসে এখানে বসে চা খেয়ে গেছে, কিন্তু কোনো কাজ করে নাই। ভোগান্তির কথা চিন্তা করে সেতু নির্মাণে দ্রুত প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ডিটেলস ড্রয়িং করা হচ্ছে এবং এই ড্রয়িংটা সমাপ্ত হলে, ডিজাইন হয়ে গেলে সেটা আমাদের কেন্দ্রীয়ভাবে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে একটা প্রকল্প তৈরি করা হবে। সেতুটি নির্মাণ হলে এর সুফল পাবে চন্দ্রঘোনা, বাঙ্গালহালিয়া, রাজস্থলী ও বান্দরবন এলাকার কয়েক লাখ মানুষ। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।